নির্বাচন বানচালকারীদের স্বার্থেই পিআর আন্দোলন বলছে বিএনপি। ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তির পুনর্বাসনের শঙ্কা। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। নির্বাচনকে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি। যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে। আবার প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে বসানো হচ্ছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক কাল। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। আশা করি যে তারা নিজেদের আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছবে। যদি সমঝোতায় না পৌঁছে আমরা সরকারের কাছে আমরা সুপারিশ করব। সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমতে না পৌঁছতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পিআর দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বানচালকারীদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় পিআরের দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের শঙ্কা তার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। যেসব দেশে পিআর আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এমন ব্যবস্থা চায় না জনগণ। ময়দানে এবং আলোচনার হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামাত। দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিএনপিও আওয়ামী লীগের মতো দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছে খিলাফত মজলিস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইজ সম্মেলন। রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আসেন সংগঠনটির 5 শতাধিক আলেম প্রতিনিধি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো বিভাজনের রাজনীতি করে না তার দল। দেশকে এগিয়ে নিতে দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান তার। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা বলেন, ক্ষমতায় যেতে উন্মুখ একটি দল ইসলামের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিও আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেন তারা। আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী, আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলছে মৌলবাদী। আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, এখন বাংলাদেশে বিএনপি
সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে। এদিকে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করে খেলাফত মজলিস। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে দেশব্যাপী গণসংযোগ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসন সক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। ভোটের রোডম্যাপ ঘোষণা হলেও সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ খেলাফত মজলিসের। সংস্কার সংক্রান্ত জুলাই সনদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাল বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। কমিশন সদস্য বদিউল আলম মজুমদারের মতে সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে গভীর সংকটে পড়বে দেশ। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন সংস্কার নিয়ে কমিশনের উচ্চাকাঙ্ক্ষার কারণে সংকট তৈরি হয়েছে। ৬টি সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে আলোচনায় এখন পর্যন্ত ৮৪টি প্রস্তাবে একমত হলেও অনেক মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা রয়েছে। সবচেয়ে জটিলতা দেখা দেয় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংসদেই চূড়ান্ত ফয়সালা চায় বিএনপি, তবে সাংবিধানিক আদেশ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা চায় জামায়াত, এনসিপি সহ অন্য দলগুলো। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সময় সংবাদকে জানান, আলোচনায় দলগুলো একমত না হলে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হবে। 5 তারিখে আমরা একত্রিত হব রাজনৈতিক দলের সাথে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চাইব যে তারা কি ঐক্যমতে পৌঁছেছে। ঐক্যমতে যদি পৌঁছে তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে যেই পদ্ধতির ব্যাপারে তারা একমত হয়েছে সেই পদ্ধতিতে এটা বাস্তবায়িত হবে। যদি সমঝোতায় না পৌঁছে সরকারের কাছে আমরা সুপারিশ করব। সরকার সুপারিশ রাখতেও পারে, নাও রাখতে পারে, সে সরকারের সিদ্ধান্ত। তবে জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে করেন বদিউল আলম মজুমদার। বাংলাদেশের ইতিহাসে যা ঘটেছে এই যে গত কয়েক মাসে, গত প্রায় 1 বছরে, যে এতগুলো রাজনৈতিক দল অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে দিনের পর দিন আলোচনা করেছে, যেটা কোনোদিন ঘটেনি গত 54 বছরে। আমাদের জন্য সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমতে না বুঝতে পারি। জুলাই সনদ নিয়ে সংকটের জন্য কমিশনের উচ্চাকাঙ্ক্ষাকে দুষছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে ঐকমত্য কমিশন ইজ এক্সট্রিমলি অ্যাম্বিশাস, অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী জায়গা থেকে তারা যাত্রা শুরু করেছে, যে কারণে তারা এটার কোনো শেষ দেখতে পাচ্ছে না এবং আমার ধারণা এটা পারবেও না, এটা হবে না। দলগুলোর ভোটাভুটির মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। আক্রান্তদের দেয়া হয়নি মশারিও। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর অবশ্য খোলা হয় আলাদা ডেঙ্গু ওয়ার্ড, রোগীদের দেয়া হয় মশারিও। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও ঠিক আগের মতোই। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সবকিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই 104 নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? বালতি রাখছে, এটি খেয়াল করা
কিন্তু যারা কাজ করে তাকে তো এটা দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না। কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে, তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, আসছি সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন, এখন থাকছে কেন, এগুলো থাকবে কেন, এগুলা রিস্কে না। প্রতিবেদনটি প্রচারের মধ্যেই বদলে যায় হাসপাতালের চিত্র। ডেঙ্গুর জন্য খোলা হয় আলাদা ওয়ার্ড, রোগীদের দেয়া হয়েছে মশারি। সময় টেলিভিশনে যে রিপোর্টটা হয়েছে, রিপোর্টটার পর থেকে ডেঙ্গুর জন্য একটা আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং এখন যারাই ভর্তি হচ্ছে এই রিপোর্টের পর থেকে দেখলাম যে যারাই ভর্তি হচ্ছে সবাইকে সাথে সাথে মশারি দিয়ে দেওয়া হচ্ছে। ঝামেলা নেই, কিছু নেই, আলাদা ওয়ার্ড, কোনো গরম নাই, কিছু নাই, বেশি লোকের ভিতর নাই। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও আগের মতোই। দ্রুত ময়লা আবর্জনা সরানোর দাবি রোগী ও স্বজনদের। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। 8 দিন পর খাগড়াছড়ি সদর ও পৌর এলাকা থেকে 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন, যা কার্যকর হবে ভোর 6টা থেকে। এর আগে অবরোধ কর্মসূচি পুরোপুরি তুলে নেয় জুম ছাত্র জনতা। এদিকে সহিংসতায় ক্ষতিগ্রস্ত 28টি পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরছে খাগড়াছড়ি, সেই সঙ্গে স্বস্তি ফিরছে জনমনে। শনিবার সকালে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের কথা জানানো হয়। বলা হয়, প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। দোকানপাট খুলতে শুরু করেছে, আনাগোনা বাড়ছে পর্যটকদের। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। এখন মোটামুটি পরিস্থিতি ভালো হয়েছে, এটার জন্য অনেক ভালো লাগতেছে। অবরোধটা তুলে নেওয়া হয়েছে, আমরা মোটামুটি আশা করতেছি পর্যটকরা আসতে শুরু করবে। ব্যবসা বাণিজ্যের জন্য আর কোনো বাধাবিঘ্ন হবে না, আমরা সুন্দরভাবে জীবনযাপন করে সবাই একসাথে মিলেমিশে করে কাজ করতে চাই। সহিংসতায় ক্ষতিগ্রস্ত 28টি পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে 10,000 টাকা করে ও 1 বস্তা চাল দেওয়া হয়। এর আগে গত 23 সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় অর্ধশত বাড়িঘরে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সীমান্তে স্থলমাইল বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ নিয়েছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে বসানো হচ্ছে লাল পতাকা। নিয়মিত মাইকিং ও সভা করে সচেতন করা হচ্ছে স্থানীয়দের। অঙ্গ হারানো মানুষের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে মাইন বিস্ফোরণের ভয়াবহতা। বান্দরবনের নাইখংছড়ি সদর থেকে 13 কিলোমিটার দূরে আষাঢ়তলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আষাঢ়তলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত 16 জন। নাইখংছড়ি সীমান্তের দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো 25 পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। আমি মাইনে বিস্ফোরণ
আহত। জীবনে সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। বর্ডারে গিয়েছিলাম লোভের বশবর্তী হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ, আর আমার বউ বাচ্চারও নাকায় এখন অবস্থা এইরকম। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত 1 মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে। নাইকংছড়ি সীমান্তে 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। পরিবহনের বাসে আগুন দেওয়ার অভিযোগে 2 জনকে আটক করেছে সেনাবাহিনী। চাকরি না দেওয়ায় ক্ষোভ থেকে বাসে আগুন দেওয়ার কথা জানে আটককৃতরা। তবে সেনাবাহিনী বলছে চাঁদা না পেয়ে আগুন দেয় তারা। শুক্রবার সকাল 7:15 সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মিরপুরের সেনপাড়ায় 4 ব্যক্তি মেট্রো রেলের পিলারের কাছে আলিফ পরিবহনের একটি বাস দাঁড় করায়। যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বাসটিতে। এ সময় ছোড়া হয় 2 রাউন্ড গুলিও। এ ঘটনায় নেসার ও দীপু নামে 2 ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। যদিও ঘটনাস্থলে ছিলেন না দীপু, তবে নেসার জানান আশ্বাস দিয়েও চাকরি না দেয়ায় ক্ষোভের বশে ঘটনাটি ঘটিয়েছেন তারা। বিশাল দ্বন্দ্ব, আব্বাসের বাড়ি দখল করে রাখছে, 13 নম্বর অনেক ফ্লাইট দখল করে রাখছে আব্বাসে, 10 নম্বর ফুট দখল করে রাখছে আব্বাসে, তারপর আয়দান কেবল নেট এটাও দখল করে রাখছে আব্বাসে, অনেক বাড়িঘর আব্বাস দখল করে রাখছে। আব্বাস কোথায় এখন ভাই? থাইল্যান্ডে আছে। 4 জনে ছিলাম, গাড়ি থামায় গাড়ি তেল ডাইলে আগুন ধরাই দিছি। পিন্টু ভাই বলছে যে আগুন দিয়ে দেখি আব্বাস কি করে। কি পিস্তল ছিল? 7.6 কয় রাউন্ড করেছেন গুলি? 2 রাউন্ড। এই রাউন্ড বলতেছে না, এক রাউন্ড আটকে গেছে। এই গুলি পেলেন কোথায়? পিস্তলের কানেকশন কিভাবে? তো দিছিল আমার একজনে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায় মোহাম্মদপুরের একটি চক্র 3-4 মাস ধরে চাঁদা দাবি করে আসছিল আলিফ পরিবহনের কাছে। চাঁদা না দেয়াতেই এই ঘটনা ঘটিয়েছে তারা। সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি, যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা পালাতে না পারে। তো পরবর্তীতে রূপনগরে ইস্টার্ন হাউজিংয়ে ওখানে সে আমাদের নিকট ধৃত হয়। এই যে নাসির গ্রুপ এবং পিচ্চি পিন্টু, এরা কিন্তু মেনলি মোহাম্মদপুরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকে। বাট একই সাথে এখন তারা রিসেন্টলি আমাদের মিরপুর কাফরুল অঞ্চলেও তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছিল। এর ফলশ্রুতিতেই মেনলি তারা এই ঘটনাটা ঘটায়। অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। যে অস্ত্রটা যেটা দিয়ে 3টা বুলেট বিদ্ধ করা হয় সেটা আমরা এখনো খুঁজতেছি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে পরিবহনের চাঁদা তোলার অভিযোগে 2 জনকে আটকের জেরে পুলিশের উপর হামলা হয়েছে। সকালে শহরের আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা আদায় করছিল কয়েকজন। বীরপুর এলাকায় লাশ উদ্ধারে ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকা দিয়ে ফিরছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ 8 পুলিশ সদস্য। এ সময় 2 চাঁদাবাজকে আটক করলে পুলিশের উপর হামলা করে তাদের ছিনিয়ে নেয় 40-50 জন। আহত আনোয়ার হোসেনকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বস্তরের মানুষের ভালোবাসায় বিদায় জানানো হলো ভাষা সৈনিক কবি আহমদ রফিককে। শ্রদ্ধা জানান বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, রাজনৈতিক দলসহ শুভাকাঙ্ক্ষীরা। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হয় তার মরদেহ। স্বদেশ এখন মানচিত্রে আঁকা, সুশ্রী রঙিন পতাকায় লেখা। তবু খুঁজে ফিরি সবার স্বদেশ, জানি না সে চাওয়া কবে হবে শেষ। যেমন দেশটি দেখতে চেয়েছিলেন সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? কবিতার শেষ লাইনের মতো আমাদেরও বলতে হবে জানি না, কারণ উত্তর দেওয়ার জন্য আজ তিনি নেই। হয়তো কিছু চাওয়া অপূর্ণ রেখেই জগতের মায়া ত্যাগ করেছেন ভাষা সৈনিক আহমদ রফিক। 96 বছরের দীর্ঘ জীবন শেষ করলেও বাংলা সাহিত্য আর সংস্কৃতিতে তিনি হয়ে থাকবেন এক অবিচল আলো। শেষ বেলাতেও রচনা করে গেছেন অমর হওয়ার বাণী। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য দান করেছেন মরণোত্তর দেহ।
বারডেমে চিকিৎসারত অবস্থায় 2 অক্টোবর প্রয়াত হন তিনি। শনিবার বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ সর্বস্তরের মানুষ। সাহিত্য, শিল্প, সংস্কৃতি অঙ্গনে অনেক বড় একটা খালি হয়ে গেল জায়গা, এই জায়গা পূরণ হওয়ার নয়। ওনারা চলে যান না, ওনারা এই মাটি, এই আকাশ, এই দেশ সবকিছুর সাথে মিশে আছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এই ভাষা সৈনিককে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। উনি যে কীর্তি রেখে গেছেন, এই কীর্তি ওনাকে শুধু বাঁচিয়ে রাখবেন না, আমাদের আগামী দিনের চলার পথে পাথে হয়ে থাকবেন। সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্যে দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। 2 বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয়াশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। সারি সারি নৌকা, নেই কোনো জেলে কিংবা মাছ ধরার তোড়জোড়। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য। নদীর পাড়ের মাছঘাটগুলো ফাঁকা। বিরাজ করছে নিরাপত্তা। নিষেধাজ্ঞা সফল করতে নদীতে না গেলেও জেলেদের দাবি অবরোধের সময় উপযোগী হয়নি। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই। এখন জেলেরাও অভাবগ্রস্ত। 22 দিন পর নদীতে নামুম, বড় ইলিশ মাছ ধরুম, আমি ডে প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত, আমাদেরকে সরকার যেন এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি। এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড প্রশাসন ও নৌপুলিশের যৌথ অভিযান চলছে। অসাধু জেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বরিশালে কীর্তনখোলা নদীতে নৌর্যালি বের করা হয়। বিভিন্ন পয়েন্ট ঘুরে নৌর্যালিটি আবার ডিসি ঘাটে গিয়ে শেষ হয়। আগামী 25 অক্টোবর পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ থাকবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়। গাজামুখী ঐতিহাসিক নৌবহর ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিবৃতি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই নৌবহরেই রয়েছেন বিশ্ববিখ্যাত বাঙালি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বিবৃতিতে শহীদুল আলমের সাহসিকতার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, 2018 সালে হাসিনা সরকারের বিরুদ্ধে যেই সাহসিকতার সঙ্গে কথা বলেছিলেন, সেই একই দৃঢ়তা নিয়ে গাজা অভিমুখে যাত্রা করছেন শহীদুল। আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছেন বলেও উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টা বিবৃতিতে আরও জানিয়েছেন, বাংলাদেশ শহীদুল আলমের পাশে আছে এবং থাকবে।